সারাদিনের কাজ করার পর এই বুড়ি গিন্নিমার চায়ের দোকানটাই যেন আমাদের কাছে স্বর্গ। সারাদিন সংসারের যাবতীয় কাজ করেই যাচ্ছি। এই হাড় ভাঙা পরিশ্রমের পর যখন এই দুপুরবেলা এখানে এসে বসি, মনটা একেবারে জুড়িয়েই যায়। এই তোমার সঙ্গে দু একটা সুখ দুঃখের গল্পও করি, এটাই অনেক। যাই বলেছ দিদি, বাড়িতে সবসময় শুধু খিচখিচ আর খিচখিচ, আর একদমও ভালো লাগে না। বুড়ি শাশুড়ি বাড়িতে থাকলে যে কি কষ্ট আর যন্ত্রণা, সেটা একমাত্র আমিই জানি। এখন তো আবার চারদিকে শুধু জ্ঞানের বাণী। বয়সকালে নাকি শাশুড়িদের কি কষ্ট কি কষ্ট। এখন কোনো বইয়ে শাশুড়িদের সঙ্গে ঘর করতে চায় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। এত জ্ঞানের বাণী শুধু মুখে মুখেই ভালো লাগে। যাদের ঘরে সত্যি সত্যি করেই একটা করে বুড়ি ঘাড়ে চেপে আছে না, তারাই একমাত্র সংসারের কি কষ্ট তারাই বোঝে। একদম ঠিক বলেছ। আবার আমার শাশুড়িটার আবদার জানো, আমিষ খান না ওই বুড়ি, নিরামিষ খায়। ওনার জন্য নাকি আবার পেঁয়াজ রসুন ছাড়া তরকারি বানাতে হবে। তুমিই বলো, আমিও তো একটা মানুষ, কত রকমের রান্না বান্না করব। বরের জন্য রান্না, বাচ্চাদের জন্য রান্না, ঝাল ছাড়া রান্না, আবার ওই বুড়ির যত্ন, নিরামিষ রান্না, বাড়ির ঢং যত সব। আমি এই সকাল সকাল 3টে রুটি বানিয়ে দিয়ে আবার বলে দিয়েছি, জল দিয়ে চিনি দিয়ে খেতে হলে খান, আর না হলে যান। এত রান্না বান্না আমি একা হাতে আর করতে পারবো না। সারাদিন কি এই রান্না ঘরেই বসে বসে শুধু শুধু রান্না করব নাকি? আমার কি নিজস্ব বলতে কোনো জীবন নেই? তা যা বলেছ। যারা এই উনুনের ধারে বসে বসে রান্না করে তারাই শুধু বুঝে। আমার শাশুড়িটার আবার কথা শুনবে? তুমি তো এই 3জন মানুষ নিয়েই সংসার করো। আমার সময় তো শাশুড়ি, ননদ, নন্দাই, আবার আমার 4খানা সন্তান। এত বড় পরিবার নাকি উনি একার হাতে সামলাতেন? বড় বড় কথা যত সব। আমি একদম নিশ্চিত ওনার ওই ননদ আর শাশুড়িকে উনি কি এমনি এমনি খাওয়াতেন? নিশ্চয় ঘরের যাবতীয় কাজ করিয়ে নিতেন। এখনই ঘরের যা একটা অবস্থা, সারাদিন পায়ের উপর পা তুলে বসে বসে থাকে, তখন আবার নাকি কাজ করতেন। ছাড়ো তো, বাদ দাও ওসব কথা। তোমাদের দুজনকেই যখনই আমার দোকানে আসতে দেখি, তখনই তোমরা নিজেদের শাশুড়িদের সম্পর্কে মন্দপাঠ করো। কেন গো, তোমরা কি একবারও ভেবে দেখেছো শাশুড়ির বয়সে তো একদিন তোমরাও একদিন পৌঁছাবে। তখন যদি তোমাদের সন্তানেরা তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করে, তখন কেমন লাগবে বলো তো? এই তোমার দোকানে পয়সা দিয়ে চা খাই, এখন এইসব জ্ঞান আবার আমাদের তুমিও বলতে শুরু করে দিয়েছো? যেটা ন্যায্য কথা আমি বরাবরই সেটাই বলি। তোমাদের কোনো দিন কোনো কিছুই আমি বলি না, কিন্তু আজ শুনে বড্ড খারাপ লাগছে। আহা গো, অভাগী মাটার কি কষ্ট কি কষ্ট। ছেলে পুলে হয়নি, তাই আমি বুঝি ছেলে পুলে না হওয়ার কি যন্ত্রণা। আর এদিকে যার ছেলে পুলে আছে, সে এক জ্বালা যন্ত্রণায় জ্বলছে। কি নিষ্ঠুর এই পৃথিবী। পয়সা দিয়ে খাবো আর তোমার ফালতু জ্ঞানও শুনবো? এই চলো তো, ওঠো এখান থেকে। আর খাবো না এখানে, এমনকি একটা পয়সাও দেব না। যত সব ফালতু জ্ঞান দিচ্ছে আমাদের। চলো চলো। এই নেও মা, তোমার চা। কি রে মা, জামাই এখনো আসেনি? তুমি তো খুব ভালো করেই জানো মা, কত রাত্রি করে উনি বাড়িতে ফিরবে তার কোনো ঠিকানা নেই। আসেনি গো, এখনো আসেনি। কত সাত করে ধুমধাম করে তোর বিয়েটা আমি দিলাম, অথচ দেখো কি অবস্থা। একেই বলে মেয়েদের ভাগ্য। যতই খুঁটিনাটি দেখে শুনে বিয়ে দেও,
কপালে যদি সুখ না থাকে কোনোদিন কিছুতেই আর সুখ পাওয়া যায় না রে মা। আমি শুধু ভাবি, জানো তো মা, আমার তো এখানে কোনো দোষ ছিল না। এমন তো কারোর কোনো দিন ক্ষতিও আমি করিনি। পাপ করেছি কিনা সেটা জানি না, তাহলে ভগবান আমার সঙ্গেই এতটা অন্যায় কাজটা কিভাবে করলেন? ভগবান সারা জীবন কারো কপালে দুঃখ রাখে না রে মা। একদিন না একদিন আলোর প্রদীপ উনি জ্বালাবেনি। তুই একটু ধৈর্য রাখ মা। জামাই একদিন ঠিক তার ভুলটা খুব ভালোভাবে বুঝতে পারবে রে মা। আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি, নিয়ে যতই দুঃখ করব ততই মনের ভিতরে শুধু শুধুই কষ্ট বাড়বে। যা হবে সব ঈশ্বরের দান ভেবে মেনে নেব। ওই মেয়ে, ওই তাড়াতাড়ি আমাকে ভাত দে। এই রোজ রোজ তোকে আমায় ভাত বাড়ার কথা বলতে একদমও ভালো লাগে না। দে, তাড়াতাড়ি দে। বলি, কোন পেটে ভাত খাবে তুমি? এক গাদা মদ তো খেয়ে এসেছো। মদ গিলেছি, বেশ করেছি। তোর পয়সায় গিলেছি নাকি? এখন এত ক্যাচ ক্যাচ করিস না। এখন আমাকে তাড়াতাড়ি ভাত দে, দে বলছি। আমার পয়সায় না খাও, আমার বাবার পয়সায় তো খেয়েছো। আমার বাবার হাড় ভাঙা পরিশ্রম করে জামাইয়ের পিছনে সে পয়সাগুলো এখন সব শ্রাদ্ধ করছে। এনে দিচ্ছি ভাত, গিলে আমাকে উদ্ধার করো। এই নাও, এনেছি। বেশ শুয়ে পড়লো উল্টে, শুধু শুধুই আমাকে দিয়ে খাটালো। আর উনি কিছুতেই উঠবেন না। এতক্ষণ ভাত দে ভাত দে একেবারে চিৎকার চেঁচামেচি করে বাড়িটাকে মাথায় তুলেছিল, অথচ যেই আমি ভাত নিয়ে আসলাম অমনি উল্টে শুয়ে পড়ল। রোজকারের এই নাটক আমার আর সহ্য হচ্ছে না। রোজ রোজ এই এক অশান্তি সহ্য করতে করতে এবার আমি ক্লান্ত হয়ে পড়েছি, আর ভালো লাগে না। ও বৌমা, এই বাড়িটার তো এবার খুব খারাপ একটা অবস্থা। এবারে চালটার ছাউনি দিতে না পারলে আমাদের তো বড্ড অসুবিধায় পড়তে হবে গো। এই বর্ষাকালে পানিও খেতে হবে আমাদের। গরমকাল তো শেষ হতে চলল প্রায়, বর্ষা আসতে যায়। এবারে ছেলেকে বলো ছাউনিটা একটু ঠিকঠাক করতে। দেখতেই তো পাচ্ছেন ভালোভাবে, এই রাবণের মতো সংসারটাকে চালাতে আপনার ছেলের কতটা কষ্ট হচ্ছে। প্রাণ একেবারে বেরিয়েই যাবার মতো। সেই সকাল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করে তারপরেও রোজ রোজ এই আপনার সব আবদার কথা থেকে আসে শুনি। ছেলেকে জন্ম দেবার সময় মনে ছিল না যে ছেলে বড় হচ্ছে, এবার একটা ভালো ঘর বানিয়েও দিতে হবে? বলি, বাবা মা ছেলেকে শুধু বড় করে দিলেই কি বাবা মায়ের দায়িত্ব শেষ? আমার স্বামী তো এই ভিটেটুকুই শুধু করতে পেরেছিল। আমার স্বামীও হাড় ভাঙা পরিশ্রম করে তার ছেলের জন্য এই জমিটা কিনে এই বাড়িটুকু বানিয়েছিল। এবার তো ছেলেরও দায়িত্ব আছে এ বাবার জমিটাকে ভালোভাবে দেখে শুনে রাখার। সব কিছুই কি ওর বাবা করে যাবে নাকি? ছেলের দায়িত্ব যখন, তাহলে ছেলের উপরেই ছেড়ে দিন না। আপনার ছেলের যখন টাকা হবে তখন ছাউনিটা ঠিকই দেবে। আর শুধু তো আমাদের ঘরটাতেই ছাউনি দিলেই হবে। এখন আপনার অনেক বয়স হয়েছে, এভাবেই যখন সারাটা জীবন কাটিয়ে দিলেন তাহলে আগামী জীবনেও পারবেন। আপনার স্বামী না ভাবলে তো আপনার কিন্তু একটা কথা ভাবার খুব দরকার ছিল মা। আপনি যেভাবে সারা জীবন এই সংসারটাকে সামলিয়েছিলেন, আপনার ছেলের বউ তো নাও সামলাতে পারে। ছেলের বউয়েরও তো ইচ্ছা হয় একটু শ্বশুর বাড়িতে সুখের মুখ দেখার। ওসব আপনি একদমও আর ভাবলেন না। যাকগে, এখানে আর কি বলার আছে, আপনি বলুন। যান যান, রান্নাঘরে এঁটো বাসি বাসনগুলো পড়ে আছে, ওগুলো পুকুর পাড় থেকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আসুন। হ্যাঁ বৌমা, এখনই যাচ্ছি।
মা, কালকে রাতেও আমার উপরে ও খুব অত্যাচার করেছে। আমি আর এভাবে থাকতে পারছি না গো মা, কিছুতেই থাকতে পারছি না। এবার তুমি আমার উপরে একটু দোহাই করো, এবার আমাকে এখান থেকে যেভাবেই পারো মুক্তি দাও। এই সংসার নামক খেলা খেলতে আমার আর একটু ভালো লাগে না। আমি স্পষ্টই বুঝে গেছি মা, যে ও কোনোদিনও শুধরাবার নয় মা। তাকে তুমি হাজার চেষ্টা করলেও তুমি তাকে কিছুতেই শুধরাতে পারবে না মা, শুধরাতে পারবে না। তুই একদম ঠিক কথাই বলছিস রে মা। এবার আমাকে কিছু একটা করতেই হবে। এবার ওর আমি একটা না একটা ব্যবস্থা ঠিকই করে নেব। আমার মেয়ের জীবনের সাথে খেলার জন্য ওকে তো শাস্তি পেতেই হবে। দেখুন মা, আপনার জন্য আমার সংসারে বড্ড অশান্তি হচ্ছে। মানে আমরা এই অশান্তিটা আর বাড়াতে চাচ্ছি না। তাই আপনি এবার আপনার থাকার ব্যবস্থা আপনি নিজেই করে নিন, আর পারলে কোনো এক আশ্রমে চলে যান। আমাদের সংসারে আপনার থাকার আর কোনো প্রয়োজন নেই। এমনি আপনার ছেলে এই সংসারের বোঝা টানতে টানতেই প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। রোজে আপনাকে নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি হয়। তাই আমি আর চাচ্ছি না আপনি এভাবে আমার সংসারে পড়ে থাকুন। কি রে খোকা, তোরও কি একমত? আমি কি সত্যি করেই এই বাড়ি ছেড়ে চলে যাব? আমরা স্বামী স্ত্রী, আমাদের তো এখানে মতামতের পার্থক্য হবার কোনো কথা নয়। আর আপনি শুধু শুধু ওকে জিজ্ঞাসা করছেন কেন? ও আবার আলাদা কি বলবে? আমি যখন আপনাকে বেরিয়ে যেতে বললাম, তাহলে এখনো এখানে ভিখারির মতো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যান না। আরে এ কি, আপনি এখানে এভাবে গাছের নিচে বসে আছেন কেন? আপনার কি কিছু হয়েছে মাসিমা? আপনি আমাকে বলতে পারেন। আর কি বলবো গো, ছেলের বউ সংসারে থাকতে দেয়নি, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমার ছেলেটাও একবারের জন্য ভাবলো না যে এই শেষ বয়সে মাটা কোথায় যাবে। আমার যাবার জায়গা নেই গো, তাই এই গাছতলাতেই বসে পড়লাম। এখন আমার এই গাছতলাটাই একমাত্র ভরসা আর সম্বল। সত্যি মা, তুমি শুধু দেখো, এই পৃথিবীতে কিন্তু কেউ সুখী নয়। প্রত্যেকেরই কিছু একটা না একটা সমস্যা রয়েছে। আচ্ছা মা, এই এই মাসিমাটাকে কি আমরা আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে যেতে পারি না? কেন পারবো না? আমিও তো এটাই ভাবছিলাম। চলুন মাসিমা, আজকের পর থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। আপনাকে আর কোথাও যেতে হবে না, আর এখানেও পড়ে থাকতে হবে না। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। যেখানে আমার নিজের ছেলে আমাকে দেখলো না, বাড়ি থেকে দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল, সেখানে তুমি আমাকে তোমার বাড়িতে যেতে বলছো? সত্যি আজকে রক্তের সম্পর্ক একেবারেই মিথ্যা হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। আজকে তুমি এক অচেনা মানুষ, আবার এই সময় আমাকে আশ্রয় দিচ্ছ। আমি তোমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকব। তুমি জানো না যে আজকে তুমি আমার কত বড় একটা উপকার করলে। আপনি তো ভালো করেই জানেন এই গ্রামের জমিদার গিন্নি আমি, আর আপনি হয়তো জানেন যে আপনার ছেলে আপনার বসত বাড়িটা আমার কাছে বন্ধক রেখেছে, আর চড়া সুদেও টাকাও ধার করেছে। এতদিন শুধু আপনার জন্যই আমি এই জমিটার সুদ ভার নিচ্ছিলাম না, কিন্তু আর না। কাল সকালেই আপনার ছেলে বুঝতে পারবে যে মাকে বাড়ি থেকে তাড়ানোর কি শাস্তি হতে পারে। নিজের জন্মদাত্রী মাকে গাছতলায় আশ্রয় নিতে পাঠিয়েছিল, তো এবার ওর নিজেরই আশ্রয় হবে এই গাছতলাটা। মা, তুমি এভাবে কাঁদছো কেন? তুমি তো আমাদের ছেলেকে হারিয়েছো। 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 তুমি
এই মেয়ে, এই আজকেও তুই আগে আগে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিস? আমার খাবার কোথায়? আমার খাবার কি তুই বাড়িসনি? এই বাড়িতে তোমাকে আমার জামাই হিসাবে নিয়ে এসে আমি যেই ভুল করেছি সেই ভুল আজকে আমি শুধরাতে চাচ্ছি। আজকে থেকে মানে এখন থেকে আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। যাও, বেরিয়ে যাও এক্ষুনি আমার বাড়ি থেকে। মানে মগের মুলুক পেয়েছেন নাকি আমাকে? আপনি এসে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবেন আর আমি বাড়ি থেকে এমনি এমনি বেরিয়ে যাব? হ্যাঁ, বেরিয়ে যাবে। এটা আমার বাড়ি, তাই আমি একান্তই ঠিক করব যে আমার বাড়িতে আমি কাকে রাখবো আর কাকে রাখবো না। তুমি মাতাল মানুষ, তোমার কি কোনো হুঁশ জ্ঞান ঠিক আছে নাকি? তাই আমি চালাকি করে একদিন ঘুমের সময় আমি তোমাদের বিবাহের বিচ্ছেদের ফর্মে সই করে নিয়েছিলাম। তাই আজকে থেকে আমার মেয়ের সাথে আইনতভাবে তোমার আর কোনোই সম্পর্ক নেই। আর সম্পর্কই যেহেতু নেই, তাই তোমার আর এই বাড়িতে থাকার কোনোই অধিকারও নেই। যাও, বেরিয়ে যাও বলছি। এক্ষুনি আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। মা, আমাকে আমাকে এবারের মতনই ক্ষমা করে দিন মা। আমি আর এরকম ভুল কোনোদিনও করব না। আমাকে ক্ষমা করে দিন। সুযোগ মানুষকে একবারই দেওয়া হয়, কিন্তু বারবার নয়। আমি তোমাকে আর একটা সুযোগই দেব না। এখন তাড়াতাড়ি দয়া করে তুমি আমার বাড়ি থেকে বিদায় হও বাপু, না হলে পুলিশ ডাকতে আমি কিন্তু বাধ্য হব, এই বলে রাখলাম। ওইদিকে জমিদার গিন্নি সেই জমিরও দখল জমিদার গিন্নি নিয়ে নিল। তারপরে এই তিনজন মিলে এক বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো। এই জন্যই হয়তো বলে, পাপ করলে পাপের শাস্তি একদিন না একদিন মানুষকে ভোগ করতেই হয়।